তা পাভেল, অনেক তো হলো। এবার বলো তো আমাদের মেয়েটাকে আমাদের বাড়িতে কবে পাকাপাকি ভাবে দিয়ে দিচ্ছ? আমরা তো আর অপেক্ষা করতে পারছি না। প্রিয়ান্তীর উপর থেকে তখন বাধ্য মেয়ের মতো এসে বসেছে ভাবির পাশে। আর সরেনি একটুর জন্যই। আপাতত সবাই ওরা ডাইনিংয়ে বসেছে ডিনারে। মস্ত বড় কাচের টেবিলে হরেক রকমের দেশি বিদেশি পদের বাহার সাজানো। পোলাও, বিফ, রোজা রেজালা, গলদা চিংড়ি, মালাইকারি থেকে শুরু করে থাই স্যুপ আর বিভিন্ন রকমের সালাদ কি নেই সেখানে। সুস্বাদু সব খাবারের সুবাসে ডাইনিং রুম মমা করছে। সবাই যার যার আসনে বসার পর অভিরাজের মা পরম আগ্রহে নিজের তদারকি করে সবার প্লেটে খাবার তুলে দিতে লাগলেন। পাভেল আর অভিরাজের বাবার মধ্যে ব্যবসার পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ছোট ছোট আলাপ চলেছে। মাঝে মাঝে মিতালিও হেসে সেই আলাপে যোগ দিচ্ছে। অভিরাজ প্লেটে খাবার তুলে নিলেও তার তীক্ষ্ণ দৃষ্টিটা বরাবরই গিয়ে থমকে যাচ্ছে প্রিয়ান্তীর উপর। প্রিয়ান্তি বসেছে মিতালির একদম গা ঘেঁষে। প্রথমে জড়সড় হয়ে বসে থাকলেও সবার সঙ্গে মিতালির জোরপূর্ণ খাবার মুখে তুলেছিল কিছুটা। অমনি ভদ্র মহিলার কথাটা কর্ণগোচর হতে খাবার চিবনো থামলো মেয়েটা। বেশ চলমান হয়েই প্রশ্নটা করে বসলো ভদ্র মহিলা। আকম্মিতই সরাসরি এহেন প্রশ্ন ভরকালো বুঝি স্বয়ং পাভেল নিজেও। চোখ তুলে তাকালো বোনের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। পাভেল বুঝলো বোন তার বেশ শখ হয়েছে। তবে একদিন না একদিন বিষয়টা তো প্রকাশ্য আনতেই হতো। সেসব ভেবে পাভেল একগাল হেসে জানালো, আপনাদের মেয়ে আপনারা যেদিন ঘরে তুলতে চান আমার আর এতে কোনো সমস্যা নেই আপাতত। বিনা মেঘেই বজ্রপাত হলো কি প্রিয়ান্তীর উপর। ভাবসাবে তো এমনটাই মনে হচ্ছে। ওর চোখ দুটো বিস্ময়ে কোটায় সেরে বেরিয়ে আসার উপক্রম। দুদিন আগেও কথাটা শুনলে বোধহয় এতটা বিস্ময়িত হতো না মেয়েটা। তবে আজ এসব কি শুনেছে ও? প্রিয়ান্তি যথেষ্ট বুঝদার একটা মেয়ে। ভদ্র মহিলার কথা পরিপ্রেক্ষিতে যতটুকু বুঝলো ওর বিয়ে কথাটা বুঝি অনেক আগে থেকে ঠিক করা ছিল। ওর ভাই তো অবগত ছিল এই বিষয়ে। তাহলে ওর ভাই ওকে জানালো না কেন? নাকি কোনো ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে? পাভেলের সন্তুষ্টমূলক উত্তরে খুশি হলেন বোধহয় অভিরাজের পরিবার। অভিরাজের বাবা গম্ভীর হয়ে যোগ করলেন, আসলে পাভেল, এবার আমাদের বিদেশ থেকে হুট করে এই ছুটিতে আসার মূল কারণটাই কিন্তু এটা। আমরা এবার এসেছি মূলত অভিরাজ আর প্রিয়ান্তীর বিয়ের ডেটটা পাকাপাকি করার জন্য। অনেক দিন তো হলো। আমার ছেলেটাও তো তোমার বোনের জন্য কম অপেক্ষা করলো না। এবার শুভ কাজটা আর ফেলে রাখা ঠিক হবে না। প্রিয়ান্তীর মাথাটা কেমন ভো ভো করে উঠল আচানক। আশ্চর্য, দুনিয়াটা এরকম এলোমেলো হয়ে ঘুরছে কেন? নাকি ওর মাথাটাই ঘুরছে? ঘুরে টুরে আবার পড়ে যাবে না তো? প্রিয়ান্তি ধরে আসা গলায় কোনো রকম হাত চেপে আশেপাশে যা পেল সেটাই খামচে শক্ত করে চেপে ধরলো। খেয়াল করলো না ওটা যে মিতালির শাড়ির আঁচল ছিল সম্পূর্ণ নির্বিঘ্নার। আশার হয়ে প্রথমে আহাম্মকের মতো ফ্যাল ফ্যাল করে তাকালো নিজের ভাইয়ের দিকে। যে ভাই ওকে কলিজের টুকরোর মতো আগলে রাখতো, সেই ভাই ও অজান্তেই সত্যি সত্যি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এরপর বুক ভর্তি এক তীব্র আতঙ্ক, তীব্র অবিশ্বাস নিয়ে তাকালো ওপাশে বসা অভিরাজের বাবা মায়ের দিকে। ওনারা কতটা আনন্দের সাথে ওর জীবনের ভাগ্যলিপি লেখা গল্প করছে, আহা! অথচ সে নিজেই জানতো না, উপরন্ত কেউ জানালো না। ওরা ওর ভাগ্য গতকাল বিকেলে যে অন্য একজনের মানুষের নামে সিলমোহর হয়ে গেছে। টেবিলের নিচে মিতালির শাড়ির আঁচলটা প্রিয়ান্তি এতটাই শক্ত করে খামচে ধরেছে যে ওর অজান্তে মিতালির উপর কিঞ্চিত নখ ডেবে গেছে। মিতালি অবশ্য খেয়াল করেছে সবটা প্রথম থেকেই। ননদের এই ব্যাকুল ছটফটানিয়ার অবশ হয়ে যাওয়াটা ভাবটা টের পেলেও মুখ ফুটে কিছুই বলল না। একটা দীর্ঘশ্বাস পেলে মিতালি চট করে টেবিলের আড়ালেই প্রিয়ান্তির হাতটা শক্ত করে চেপে ধরলো, ইশারায় বুঝালো আপাতত স্বাভাবিক থাকতে। ভাবির দিকে করুণ চোখে তাকালো প্রিয়ান্তি। মিতালি জোরপূর্ণ সৌভাগ্যমূল্য হাসি ফুটিয়ে সবার উদ্দেশ্য বলে উঠল, আঙ্কেল আন্টি, আপনারা যদি কিছু মনে না করেন তবে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। মিতালি এই আকম্মিত হস্তক্ষেপের পাভেল অবাক হয়ে হয়ে চাইল। অভিরাজের মা বেশ আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ মা, বলো না, তোমার আবার মনে কি
করার কি আছে? তুমি তো এই বাড়িরই বড় বউয়ের মতো। আসলে আন্টি, আপনারা তো প্রিয়ান্তীকে নিজেদের বাড়ির বউ করে দিতে চাচ্ছেন। এর চেয়েও আনন্দের আর কি হতে পারে আমাদের জন্য। কিন্তু প্রিয়ান্তি তো সামনে ফাইনাল পরীক্ষা, পড়াশোনা এই শেষ ধাপটা, ও এখন প্রচন্ড প্রেসারে আছে। আমরা চাচ্ছিলাম এই মুহূর্তে ওর মনটা যেন অন্য কোথাও ডাইভার্ট না হয়। স্ত্রীর মুখে এহেন কথায় খিটমিট করে উঠল পাভেলের চোয়াল। খানিকটা দৃঢ় স্বরে সে স্ত্রীকে থামালো। পরীক্ষার সাথে বিয়েটার ডেট ঠিক করার কি সম্পর্ক মিতু? ডেট তো আমরা 3-4 মাস পরেও রাখতে পারি। আঙ্কেল আন্টি এত বছর ধরে অপেক্ষা করেছে, আর তুমি এখন পরীক্ষার উসিলায় দিতে চাইছো? তুমি ভুল বুঝছো আন্টি। আঙ্কেল আন্টি তো পর নয়। আমি স্পে প্রিয়ার মানসিক অবস্থার কথা চিন্তা করে বলছি। ফাইনাল পরীক্ষার আগে যদি এই সময় বিয়ের প্রসঙ্গ ওঠে, তবে পড়ালেখায় মন দেওয়াটা ওর জন্য বড্ড কঠিন হয়ে যাবে। অভিরাজের মা এবার চিহ্নিত মুখে শুধালেন, তা প্রিয়ান্তি পরীক্ষাটা কবে থেকে মা? আর কতদিন বাকি আছে? আর বড়জোর 1 মাসের মতোই আছে আন্টি। এই একটা মাস পার হয়ে গেলেই ও একদম ফ্রি। মিতালি বেশ গুছিয়ে উত্তরটা দিল। ভদ্রমহিলা চট করে বলে বসলো, তাহলে এক কাজ করলে কেমন হয়? বিয়ে না হয় পরীক্ষার পরেই হোক, কিন্তু আমরা এই শুভকক্ষে এঙ্গেজমেন্টটা সেরে রাখি। আংটিটি বদলাটা হয়ে থাকলে অন্তত একটা সম্পর্কে পাকাপাকি সিলমোহর পেয়ে যায়। এতে তো আর প্রিয়ান্তির পড়াশোনার কোনো ক্ষতি হবে না। কি বলো পাভেল? একদম ঠিক আছে আন্টি। এঙ্গেজমেন্টটা হয়ে থাকলে আমাদেরও মনটা হালকা হয়। এই সামান্য আংটিটির বদলে অনুষ্ঠানে তো আর প্রিয়ান্তির 1 মাস সময় নষ্ট হবে না। মিতালি, তুমি খামখেয়াল জল ঘোলা করছো। ভাইয়ের তাড়াহুড়া সে যুক্তিদের সঙ্গে অভিরাজের মায়ের এঙ্গেজমেন্ট প্রস্তাবে প্রিয়ান্তির চোখের সামনে তখন সর্ষে ফুল দেখার অবস্থা। মিতালি আবার কিছু বলতে যাবে, তার আগেই চোখের ইশারায় চুপ করিয়ে দিল পাভেল। ভাইয়ের রাগী দৃষ্টিতে কাবু হয়ে ভাবির হাতটা আরো জোরে খামচে ধরল প্রিয়ান্তি। আমার মনে হয় ভাবি ভুল কিছু বলেনি। পরীক্ষা যদি এত কাছে হয়ে থাকে, তাহলে ওটা শেষ পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করাই যায়। মিস প্রিয়ান্তি, কেরিয়ার এবং পড়াশোনা আমার কাছেও সমান গুরুত্বপূর্ণ। উনি যখন এই 1 মাস নিজের পড়াশোনা সম্পূর্ণ ফোকাস করতে চাইছে, তখন আমাদের উচিত সেই স্পেটুকু ওনাকে দেওয়া। 1 মাসেই তো ব্যাপার। এতদিন যখন আমি অপেক্ষা করতে পেরেছি, তখন ভাবির কথাকেও সম্মান জানিয়ে এই আর একটা মাস অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই। পরীক্ষা শেষ হোক, তারপর সবাই মিলে বসে সুন্দরভাবে পরের সিদ্ধান্ত নেওয়া যাবে। অভিরাজের বাবা মাথা নেড়ে সম্মতি দিলেন। আমি মনে করি এটাও যথেষ্ট যুক্তিযুক্ত কথা। অভিরাজের মাও ছেলের সিদ্ধান্তের উপর আর কোনো কথা বললেন না, শুধু ছোট ককুরের বললেন, ভদ্রমহিলা, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন সবাই এটাই চাও, তাহলে আপাতত আর কিছুই বলছি না। পরীক্ষার পরে সব হবে। এতক্ষণে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেল প্রিয়ান্তি। পুরো টেবিল জুড়ে আবার স্বাভাবিক খাওয়া দাওয়া চলল। সবাই স্বাভাবিকভাবে খেলেও প্রিয়ান্তি আর খেতে পারলো না কই। আপাতত ঝড়টা কেটে গেছে। প্রিয়ান্তি মনে মনে ভালো করে জানে, এই ঝড়টা তো স্পেস সামরিক শান্ত অবস্থা। আসল সাইক্লোন তো এখন ওর জীবনের পেছনে ধেয়ে ধেয়ে করে ধেয়ে আসছে। রাতে ডিনার শেষ হতে হতে বাজলো প্রায় 10:30। মেহেরিন সন্ধ্যার দিকে খেয়ে রুমে চলে গেছে, আর নামেনি। সুমি বেগম রান্নাঘর গুছিয়ে নিজের ঘরে চলে গেছে। শেহরোজ মায়ের সঙ্গে ডিনারের পরপরই লিভিং রুমে বড় ডিভাইনটা এসে বসেছে। নেভার ইন্টেলিজেন্স ও স্টেজিংস অপারেশনের কিছু অত্যন্ত সংবেদনশীল ডেটা এবং অফিসিয়াল ফাইল নিয়ে কাজ করছিল ল্যাপটপে। ঝুমুরকে বলেছে একটা ব্ল্যাক কফি করে দিতে। পাশে থাকা ফোনটা বেজে উঠল তক্ষুনি। স্ক্রিনে তাকিয়ে নামটা দেখে অবাধ্য হয়ে উঠে দাঁড়ালো শেহরোজ। ল্যাপটপটা বন্ধ করলো না, ওভাবে হাই সিকিউরিটি স্ক্রিন অন রেখে লিভিং রুমে সেন্টার টেবিলের ওপর নামিয়ে রাখলো। তারপর ফোনটা কানে চেপে গম্ভীর মুখে কথা বলতে বলতে ব্যালকনির দিকে এগিয়ে গেল। উপরতলায় দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ যাবৎ উকিঝুঁকি মারছিল মেহেরিন। লোকটাকে বসা অবস্থায় দেখে নামার আর সাহস কুলায়নি, ঘুমও আসছিল না। মেহেরিন এর একটা আজব অভ্যাস আছে, পৃথিবী থাকা বিরল অভ্যাসও
বলা চলে। রাতে ঘুম না হলে কড়া করে দুধ দিয়ে এক মগ চা খেয়ে ওর ঘুম চলে আসে। সন্ধ্যায় যে ঢুকেছে রুমে শত চেষ্টাও দু চোখে ঘুম নামাতে পারেনি মেয়েটা। তাই তো এক পর্যায়ে বাধ্য হয়ে উঠে এসেছে। নিচে নামতে গিয়েও বসে থাকা শেহরোজকে দেখে থমকে দাঁড়িয়েছে এখনটায়। তবে এই সুযোগে টুকুলেফে নিল সে। ঝট করে নিচে নেমে এলো, সোজা ঢুকলো বরাবর থাকা কিচেনটায়। ঝুমুর কফি বানাচ্ছে তখনও মেহেরিন গিয়ে বলল, আমাকে একটু চা বানিয়ে দেবে ঝুমুর আপা? এই তো রইলো, চা খাইবা? ক্ষুধা লাগছে? অন্য কিছু বানাইয়া দিমু না? ঘুম আসছে না, চাই লাগবে দিবা? অত্যন্ত ভোরকে গিয়ে মুখ কুচকে তাকালো ঝুমুর। ভেবাচাকা খেয়ে বলল, চা খাইলে তো আর আগে ঘুম আইব না। এক গ্লাস গরম গরম দুধ খাও, ঘুম আইয়া পড়ব নে, দেখবা চোখের পলকে। দুধ খেলে আমার ঘুম আসে না। পরীক্ষা চলাকালীন রাতের পড়ার চাপ থাকলে আম্মা আমারে চায়ের বদলে এক গ্লাস গরম দুধ করে দিতেন, তাই। ঝুমুরের মন চাইছে নিজের মাথায় নিজেই ফাটাতে। সে এতদিন মনে করতো দুনিয়াতে তার ভাইজানের মতো এমন আজব মানুষ আর একটাও নাই, কিন্তু এই মাইয়া তো দেখি তার থেকেও দু ধাপ উপরে। অবশেষে হাল ছেড়ে দিয়েই ঘন করে দুধ দিয়ে চা বানালো। চা টুকু কাপে ঢালতে শুনতে পেল, কাপে না, মগে দাও। ঝুমুর তাই করলো। মগ নামিয়ে সবটুকু চা সেথায় ঢাললো। মেহেরিন সেই গরম চায়ের মগটা দুই হাতে ধরে ফু দিতে দিতে ধীরে পায়ে লিভিং রুমে পার হচ্ছিল নিজের ঘরের দিকে যাওয়ার জন্য। ওর পরনে একটা ঢিলে ঢালা সালোয়ার কামিজ, ওনাটা গলায় পেঁচিয়ে রাখা, এক পাশে ফ্লোর ছুঁড়ে আছে। সিঁড়ি দিয়ে উঠতে গেল, পা বাঁধিয়ে পড়বে নির্ঘাত। সেই সব ভেবে এক হাতে কফির মগ, আরেকটা ওনাটা টেনে সামনের দিকে আনলো। আকমিত সামনে থাকা সেন্টার টেবিলের কোনায় অসাবধানতায় বশত হ্যাঁচকা খেয়ে ভারসাম্য হারিয়ে চেঁচালো, ও মাগো! বলতে বলতে সোজা হুমড়ি খেয়ে পড়লো সেন্টার টেবিলের ওপর। পায়ে কায় আঙুলটায় ব্যথা পেয়েছে বেশ। সেই সাথে হাতে থাকা গরম ধোয়ার ওঠা চায়ের মগটা গিয়ে ছিটকে পড়লো ল্যাপটপের ওপর। দুধ, চিনি, আঠালো গরম চায়ের পুরো সবটাই এক নিমিষে ল্যাপটপে কিবোর্ড, টাচপ্যাড আর প্রসেসরের ভেতর দিয়ে ঢুকে গেল। চিরচির শব্দ করে বন্ধ হয়ে গেল ল্যাপটপের জল করা স্ক্রিনটা। মাদারবোর্ডটা শর্ট সার্কিট হয়ে ওখানেই শেষ। কারো চিৎকার শুনে হন্তদন্ত হয়ে লিভিং রুমে ছুটে এলো শেহরোজ। ততক্ষণে যা ঘটনা ঘটে গেছে। হেই হেই ইডিয়েট, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? স্টুপিড, কি করেছেন এটা? আপনার চিৎকার করে চেঁচিয়ে উঠল শেহরোজ। একদম দৌড়ে এসে ছোবল মেরে টেবিলের উপর থেকে চায়ের ভেজা ল্যাপটপটা তুলে উল্টে পাল্টা দেখতে লাগলো। ওটা স্পিকারে ফুটো দিয়ে তখন টপ টপ করে গরম চা গড়িয়ে পড়ছে। ছেলের এমন ভয়ানক গর্জে সুমি বেগম নিজের ঘরের দরজা খুলে ছুটে এলো লিভিং রুমে। মেহেরিন তখন ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে। শেহরোজের রাগী আর হিংস্র চেহারা দেখে সে তৎক্ষণাৎ ভদ্র মহিলার পেছনে বিড়াল ছানার মতো গুছিয়ে আশ্রয় নেয়। সুমি বেগম আতঙ্কিত হয়ে জানতে চান, কি হয়েছে বাবু? মাঝরাতে এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে মানে? শিট, এই মেয়ে আমার ল্যাপটপে কি হাল করেছে? এই স্টুপিড, সামনে আসো, বেরিয়ে আসো বলছি, না হলে থাপড়িয়ে মুখের নকশা বদলে দেব বলে দিচ্ছে। সুমি বেগম মেহেরিনকে আড়াল করে ছেলেকে শান্ত করার চেষ্টা করলেন। থাক, ছোট মানুষ, বুঝতে পারেনি, পায়ে হোঁচট লেগে ভুলে এমনটা হয়ে গেছে, তাই বলে সামান্য একটা বিষয় নিয়ে তুই মাঝরাতে এভাবে চিল্লাবি? হোয়াট ডু ইউ ইভেন হ্যাভ এনি আইডিয়া হাউ মাচ দিস থিংস কাস্ট মম? শেহরোজ ল্যাপটপটা থেকে চা ঝাড়তে ঝাড়তে প্রায় পাগলের মতো বলল, এই ল্যাপটপে দাম নিয়ে এই মেয়েটাকে 3-4 বার কেনা বেচা করা যাবে। মাই ল্যাপটপ ইজ ডেড লিটারিন। মেহেরিন পুরো ইংলিশ বাক্যটার অর্থ বুঝতে সক্ষম না হয়েও ডেট কথাটার মানে খুব ভালো করে বুঝতে পারলো। ডেট মানে তো মারা যাওয়া। ও বুঝলো ল্যাপটপ নামের এই কালো জিনিসটা আর বেঁচে নেই। ওইটুকু বুঝেই মেয়েটা ভরডর ভুলে ঝেঁকে বসে সুমি বেগমের আড়াল থেকে মাথাটা কিঞ্চিত বের করে নিষ্পাপ মুখে এক বাক্যে আওড়ালো, মরে গেছে, কবর দেন। এত চিল্লাচিল্লি করার কি আছে? ঠিক এমন একটা মুহূর্তে এসে মেয়েটার মুখে এমন অদ্ভুত সরল সান্ত্বনা শুনে সুমি বেগম নিজের হাসি চেপে রাখলো। আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলো। হো করে হেসে উঠলেন তিনি। আম্মু! প্রায় বজ্র কণ্ঠে ধমকে উঠল শেহরোজ। দাঁড়ালো না আর সেখানেই। দুহাতে ভেজা ল্যাপটপটা তুলে নিয়ে রাগে রি রি করতে করতে চলে গেল। যেতে যেতেই অবশ্য মেহেরিনের দিকে ভয়ানক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না। লোকটা প্রস্থান নিশ্চিন্তে হতেই আড়াল থেকে বেরিয়ে এলো মেহেরিন।
এতক্ষণে রান্নাঘরে আড়াল থেকে গুটিসুটি পায়ে বেরিয়ে এলো ঝুমুরও। এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে সবটা দেখছেন সে। ও মা গো, মেহেরিন আপা, আফারের এই দেহি একেবারে ফাইয়া ফাটাইয়া দিছে। সব থুইয়া সবসময় আমার ভাইজানের জিনিসপত্রের দিকেই কেন আপনার নজর যায়? কামাডার কমান্ডার করলেন কি? আল্লাহ গো। মেহেরিন বেশ সরল মুখে বলল, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হেসট খেয়ে পড়েছিলাম সেখানে। সেখানে আমার দোষ কই? সুমি বেগম সোফায় বসতে বসতে দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, তুইও মেহেরিন, তোকে এই মাঝরাতে অত বড় মগের চা খেতে বলেছি কে শুনি? রাতের বেলা চা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। বাবু অফিসিয়ালি ল্যাপটপ, কত জরিলে কাগজ ছিল ওটা। ঝুমুর মেঝে থেকে ভাঙা মগের টুকরোগুলো কুড়িয়ে নিল। ঝাড়ু দিতে দিতে মেহেরিনের দিকে তাকিয়ে চোখ টিপ মারলো। রসিয়ে রসিয়ে বলল, আম্মা গো। ফাটনে ছোট আফারে বলেন কেন? ছোট আফা তো হাঁচা কইয়া কইছে, যে জিনিসে একেবারে ডেইট হইয়া গেছে হেইডারে ঘরে রাখলে তো বাদুর ছুটব। ছোট আফা তো ভালোই বুদ্ধি দিছে, কবর দিয়া দাও। তা আপনারে কই হেনি আপা? খবরটা কই দিবেন? আমাগো ছাদের ওই টবের নিচে নাকি একেবারে সদর রাস্তার ডেনে? ঝুমুরের কথা সত্যি সত্যি মেহেরিন বেশ গম্ভীর হয়ে ভাবলো। গ্রামের কোনো পশু পাখি মরলে বাঁশঝাড়ের পাশে গর্ত করে পুঁতে ফেললো হাতে। ওর মাথা নেড়ে বলো, রাস্তার ডেনে দিলে তো পাপ হবে ঝুমুর আপা। জিনিসটা কত দামি বলো না? ড্রেনে দিলে যদি ওটা আত্মা এসে রাতে ভয় দেখায়, তার চেয়েও ছাদের টবেই ভালো। লাল টবটায় ভালো মাটি আছে। সুমি বেগম কপালে হাত ঠেলালো। মেয়েটা এত সরল সাহস কেন? ওরা দুজনে যে দুই মেরু, কিভাবে উনি এই মেয়েকে তার ছেলের মনে ধরাবেন? আজকাল দিন শহরের মেয়েদের তিনি মোটেও ভরসা পান না। অতি শিক্ষিত মেয়ে শাশুড়িকে মানে না, দেখতে পারে না, সহ্য করতে পারে না। দেখা যায় কিছুদিন না যেতেই স্বামী নিয়ে আলাদা থাকতে চায়। সেখানে উনার ছেলেটা সারা বছর থাকে বাড়ির বাইরে। উনি তো চেয়েছিলেন এমন একটা ঘরোয়া মেয়ে যে কিনা তাকে সংযোগ দেবে, তার মেয়ে আকাঙ্ক্ষাটা পূর্ণ করবে। মা মেয়ে হিসেবে সবসময় দুজন একত্রে থাকবে, এই ভেবে তো গ্রামে নিজের বান্ধবীর মেয়েকে নিজের ছেলের বউ করার সিদ্ধান্ত নেন। ভেবেছিলেন মেয়েটা সহজ সরল, দেখতেও মাশাআল্লাহ চোখ ধাঁধানো সুন্দরী, যদিও একটু অবশ, তবে তিনি বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিতেন। কিন্তু এরা যে একজন ভারত আর একজন পাকিস্তান হয়ে বসে আছে, এই দুজনের মাঝখানে বর্ডার কিভাবে দূর করবেন তিনি? অফিসার কোয়ার্টার রুমটা তাসধীরেরই। বাইরের অন্ধকার সমুদ্রের বুক চিরে গর্জে উঠেছে জোয়ারের ঢেউ। সিক্সথ ফ্লোরে জানালাটা খোলা। রুমের এক কোণে রাখা কাঠের গোল টেবিলটাকে ঘিরে বসে আছে তিন বন্ধু, তাসধীর, অর্ণব আর ফাহিম। টেবিলের উপর নেভাল ব্রেইনজের কিছু ফাইল ছড়ানো, তবে সেই দিন কারো নজর নেই। তাসধীরের কানে তখনও গোজার ব্লুটুথ ইয়ারফোন। সে বেশ কিছুক্ষণ যাবৎ গম্ভীর মুখে ওপাশে থাকা কারোর সাথে কথা বলছিল। ওপাশ থেকে ভেসে ভেসে আসা কথাগুলো শেষ হতে তাসধীর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তুই এখানেই থাক, পরিস্থিতি বুঝে শুনে মুড করিস। কথা শেষ করে কানে ডিভাইসটা খুলে টেবিলের ওপর রাখলো। ফোনটা কাটার সেকেন্ডের মধ্যেই পাশে বসে থাকা ফাহিম ফট করে বসে বলল, কিরে, কি বলো মেহরোজ? ব্রেইজে কবে ফিরছে ও? তাসধীর নিজের চেয়ারটায় হেলান দিয়ে বসলো। ফাহিমের এমন হাবভাব দেখে অত্যন্ত বিরক্ত চোখে তাকালো। নিষ্প্রহর স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, ফোনের লাউডস্পিকার তো আইন অনই ছিল, শুনিস নি? ফাহিম অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। না মানে, ও তো খুব আস্তে আস্তে কথা বলছিল। তাছাড়াও নেভাল নেটওয়ার্কের ওই ঘরে আওয়াজে সবটা ক্লিয়ার মাথায় ঢোকেনি। তুই ওকে সরাসরি ব্রেইজে চলে আসতে না করলি কেন? এমনিতেও স্কাইসি চলেছে। তাসধীর টেবিলের উপর রাখা গ্রিন টি টাতে হাতে নিল, চুমুক দিয়ে পাথরের মতো শক্ত গলায় বলল, কদিন পর ছেলেটা বাড়িতে গিয়েছে। তাছাড়াও আন্টিও নাকি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। থাকুক ও কিছুদিন মায়ের কাছে, ছুটিটা কাটাক। আন্টি অসুস্থ। তাসধীরের মুখ থেকে এই বাক্যটা বের হওয়া মাত্রই ওপাশে সোফার নিচে এলোমেলো হয়ে বসে থাকা অর্ণব আর নিজের হাসি চেপে রাখতে পারল না। হুট করে শব্দ করে হেসে উঠল ছেলেটা। আসলে আকুম্মিটো শেহরোজের বাড়িতে যাওয়া একটা গেম, আর সেই গেমের পেছনে আসল মাস্টারমাইন্ড ছিল এই অর্ণবী। সুমি বেগমের এই হঠাৎ
অসুস্থতার নাটক আর প্রেশার শুট করার পুরো আইডিয়াটা ছিল অর্ণবের চতুর্থ মগজেরই উগ্র ফসল। সুমি বেগম যখন অর্ণবকে ফোন করে কেঁদে কেঁদে বলেছিল যে শেহরজের কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছে না, তখন অর্ণবী বুদ্ধি দিয়েছে, আন্টি আপনি জাস্ট প্রেশার ওঠার একটা জ্যাম্পেশ নাটক সাজিয়ে বিছানায় পড়ে থাকুন, বাকিটা আমি সামলে নিচ্ছি। শুধু তাই নয়, সুমি বেগমের পছন্দ করা গ্রামের সেই চঞ্চলতা মেয়ে মেহেরিনকে যে এক প্রকার জোর করেই হুট করে শহরে নিয়ে আসা হয়েছে, সেটাও ছিল অর্ণবেরই দেওয়া প্ল্যান। সুমি বেগম মূলত অর্ণবের এই সুপরামর্শ আর প্ল্যানের বর্ষবর্তী হয়ে এই এমন একটা ভয়ানক ঝুঁকি নিয়েছে। যদিও এই পুরো চক্রান্তে বিন্দু বিসর্গও শেহরজে জানে না। ওর সরল মনে বিশ্বাস করে বসে আছে তার মা সত্যি গুরুতর অসুস্থ হয়তো, তাই তো শোনা মাতৃ হন্তদন্ত হয়ে ছুটে গেছে। অর্ণব নিজের হাসিটা কোনো মতে সামনে নিয়ে কপালে হাত বুলালো। মনে মনে ও খুব ভালো করে জানে শেহরজ যদি কোনোদিন টের পায় যে ওর মায়ের এই অসুস্থতার নাটক আর মেহেরিনের এই বাড়িতে হুট করে আগমন, সবকিছুর পেছনে অর্ণবের হাত আছে, তবে আর রক্ষা নেই। গলা থেকে মাথাটা আলাদা করে 2 সেকেন্ড ভাববে না ওই খারুসটা। বন্ধুর আচানক এই হাসি রেশ টেনে ফাহিম অনার চোখে তাকালো, সন্দেহ গলায় বলল, তুই এভাবে হাসছিস কেন অর্ণব? আন্টি অসুস্থতার কথা শুনে তোর এত হাসি পাওয়ার কি হলো? অর্ণব তৎক্ষণাৎ নিজের মুখ বন্ধ করলো, আটকানো হাসি সিরিয়াস ভাব ফুটিয়ে তোলার বৃথা চেষ্টা করলো। অর্ণব সোফায় ঠিকঠাক সোজা হয়ে বসতে পারল না, এটা তার পুরনো রোগ। এই যে এখানে সোফার উপর সাপের মতো কুণ্ডলীয় পাকিয়ে আধাশোয়া হয়ে বসে আছে, ওর পরনে বারবারের মতোই একটা শার্ট আর ক্রপ টপে টি শার্ট জড়ানো। বন্ধুদের মধ্যে অর্ণবী একজন যে কিনা বয়সে বড় হলেও পেশায় পোশাক আশাকে এখনো ঠিক 17 বছরের যুবক। ফাহিম ফাইলগুলো গোছাতে গোছাতে অর্ণবের বসার ভঙ্গিতে অসন্তুষ্ট হতে চাইল। নাক কুচকে বলে উঠল, এই অর্ণব, একটা কথা বলতো ভাই, তোর কি লজ্জা শরম বলতে কিছু অবশিষ্ট নাই? ব্রেইজে কোয়ার্টারে আসিস, তাও 24 ঘন্টা এই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াস। অলওয়েজ এই শার্ট পরার কিসের স্বভাব তোর? দুদিন পর ছেলেপুলের বাপ হবি, অথচ এখনো বাচ্চাদের মতো এমন অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াস। দেখা যাবে বাসর ঘরেও এই হাফ প্যান্ট পরেই ঢুকেছিস। নির্লজ্জ কোথাকার। অর্ণব সোফায় আরো একটু লেৎকার মেরে শটাং হয়ে বসলো। এটাকে বসা বললেও ভুল হবে, বসা আর শোয়ার মাঝামাঝি। দাঁত কেলিয়ে বলা, আরে ধুর বেটা, তুই ফ্যাশনের কি বুঝিস? শার্ট হলো আরামের অপর নাম। আর বাসর ঘরের কথা বলিস না, সেখানে লুঙ্গি নাকি শার্ট কোনোটাই বেশি কমফোর্টেবল, সেটা বিয়ে করলেই বুঝবি। তুই বেটা আস্ত ব্যাকডেটেড মেন্টালি নিয়ে ঘুরছিস। ফাহিম একটা ফাইল অর্ণবের গায়ে ছুঁড়ে মারতে মারতে বলল, রাখ তোর কমফোর্টর, বাঘের মতো অফিসার অথচ কাপড়ের সিঁড়ি দেখ। এদিকে তাজদের অবশ্য এসব ফালতু কথা এক ফোঁটাও কান দিচ্ছে না। সে অত্যন্ত মনোযোগের সহিত সুশৃঙ্খল পার্সোনালিটি বজায় রেখে টেবিলের সামনে বসে আছে। সামনে খোলা রয়েছে তার অফিসিয়ালি ল্যাপটপটা। দীর্ঘ বলিষ্ঠ শরীরটা সোজা হয়ে বসা, তীক্ষ্ণ মনি জোড়া নিবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে সেই কিবোর্ডের ওপর শক্ত আঙুলগুলো অনবরত তীক্ষ্ণ গলিতে টাইপ করে যাচ্ছে। অর্ণব এবার সোফার হাতে মাথা ঠেকালো, এক পা ঝাঁকাতে ঝাঁকাতে তাজদিরের দিকে আর চোখে তাকালো। তার গোয়েন্দা মজক তখনও তাজদিরের এই আচমকা বিয়ের রহস্য উদ্ঘাটনা করার জন্যই ছটফট করেছে। সে তাজদিরকে সুন্দর করে কথার জালে ফাঁসানোর জন্য গলার স্বরটা যথেষ্ট নরম ও মিয়ালম করে বলল, আচ্ছা তাজদির, তুই তো ভাই আমাদের কলিজের টুকরো বন্ধু, তাই না বল? তাজদির উত্তর দিল না। বন্ধুর মৌনতার ক্ষোভে গেল অর্ণব, তবুও নিজের ধমকিয়ে আবারও বলল, বল না ভাই। তোর নাম মানে? হ্যাঁ, ধরে নিলাম। তার আসল কাহিনীটা একটু খুলে বলবি এবার? মানে আমরা তো পারবো না। বলবো না ভাই, চোখের পলকে কিভাবে নিজের গলায় বিয়ে ফাঁসি পইরা আসলি, আমরাও একটু শুনি। অর্ণবের প্রশ্নের জবাবেও তাজদিরের মুখ দিয়ে একটি শব্দও বের হলো না। তার চোখে ল্যাপটপের স্ক্রিনে আটকে রইল, আঙুলগুলো চললো আগের মতোই। তাজদির এই পাথরের মতো মৌনতা দেখে অর্ণব হতাশ হয়ে ফাহিমের দিকে তাকালো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলে চাপড়ে বলল, দেখেছিস ফাহিম, এই শালাই সব কিছুতেই ফার্স্ট। নেভাল একাডেমি ড্রিল বলল, শুটিং বল, প্রমোশন বল, সব জায়গায় ও আগে। আমরা ভাবলাম শালা আস্ত একটা নারী
বিদ্রোহী নারীদের ছাড়াও মারায় মারায় না, সারা জীবন এই বরফের চাই হই হাই কাইটা দিব। অথচ দেখ, আমাকে কিছু না জানাইয়া, কোনো দাওয়াত না দিয়াই, 1 কেজি মিষ্টি না খাওয়াইয়াই চোখের পলকে আস্ত একটা মেয়েকে বিয়া কইরা চইলা আইলো। কপালে রে কপাল। অর্ণব একটু থামলো। নিজের লাইফ ভাগ্যর উপর পরিহাস হলো তার। সোফায় একটু কুশল বুকে জড়িয়ে ধরে আক্ষেপের সুরে বলল, আর আমার কপালটা দেখ, আমারটা শালা বড়ই হইতাছে না এখনো। দেখতে দেখতে আমি বুড়াই হইয়া যাব, কিন্তু ওই ছেড়ে বড় হইব না, দিন দিন আরো ছোট হইতাছে। শুনলাম এখনো নাকি মায়ের বুকের লেটকা মাইরা ঘুমায়। কবে যে ম্যাচিউর হবে, আমার দিকে ভালো করে তাকাবে, আমায় বুঝবে, আমার চোখের চাহনির মাঝে বুঝবে তার কোনো লক্ষ্যই নাই। ফাহিম অর্ণবের এই করুণ দশা দেখে হা হা করে হেসে উঠল। শালার বুইরা হতাশ হয়ে একটা বাচ্চার মেয়ের উপর নজর দিয়ে রাখছিস, লাইন মারতে চাচ্ছিস, এমনটা তো হবে। আরে দূর, বাচ্চা মানে কি? জন্মের পর প্রথমবার আমি কোলে নিয়েছিলাম, পেট টেটে তো আমি বড় করলাম। বয়স কোনো ব্যাপার না, সামান্য তো অন্য জায়গা, চাইলেও জোর বিয়েও করতে পারবো না। এই দেশে যে আইন, জোর করে বিয়ে করতে গেলেই তো সোজা কেস খামু মামা। কোর্ট কাছারি আর জেলখানার ভাত খাওয়া লাগবো। নেভি চাকরি তো যাইবই, সাথে ইজ্জতের ফালুদাও হইব। আর আমার যে দরজাল হবু শাশুড়ি, ফুপু, ফুপু নামের কলঙ্ক, আমাদের দেখলেই সাপের মতো ফোঁস করে যে তার বাপের সম্পত্তি অংশীদার আমার বাপের না স্বয়ং আমি। বন্ধুর এমন করুণ কাহিনীকেও হো হো করে হেসে উঠল ফাহিম। টেবিলের উপর থাকা খালি অনার টাইম চায়ের কাপটা ছুঁড়ে মারল অর্ণব ফাহিমের মুখের উপর। বলল, শালার হাসিস না, বুঝবি একদিন। সেই দিন গড়াগড়ি কইরা চিৎকার পারবি, এই বলে দিলাম। বলতে বলতেই তাকালো তাসদিরের দিকে। হট করে আবারও একদমে বলতে শুরু করলো, আচ্ছা তাসদির, তোর কাছে এমন কোনো হাইড্রো টাইপের মেডিসিন বা মেডিকেল আছে রে ভাই? মানে তোরা তো ইন্টেলিজেন্স আছিস, কত গোপন ল্যাবের খবর জানিস। এমন কিছু আছে যা খাওয়ালে মানুষ রাতারাতি বড় হয়ে যায়? মানে আজকে খাওয়াইলাম আর কাল সকালেই উইঠা দেখলাম ওই একেবারে 18 বছরে ম্যাচিউর লেডি গাগা হয়ে গেছে, একদম রেডি টু ম্যারি। থাকলেও দে না ভাই একটু, আমার খুব দরকার। ফাহিম অর্ণবের এই আজব আর অবাস্তব কথা শুনে সোফা থেকে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। ও হাসতে হাসতে বলল, শালা পাগল ছাগলের দল, হাইড্রো ড্রাগস খাওয়াইয়া তুই মানুষ বড় করবি? ওটা কি তোর বাগানের লাউ গাছ নাকি যে রাতারাতি সার দিবি আর ডালপালা ছাওয়ায় বড় হইয়া যাইব? তোর কি করব? বউয়ের সঙ্গে এই সময় বাসর করা বদলে বন্ধুদের সঙ্গে কাজের শিডিউল আছে ঠিক করেছি। আহা ভাগ্য দেখ আমার, আরেকটা দেখ, বিয়ে করে বাসরে শেষ করে চলে আসছে, অথচ হাবভাব দেখ যেন কচি খোকা, দুধ ভাত খায়। ও বাসর করেছে নাকি না করেছে সেটা তুই এত সিউরিটি দিয়ে বলেছিস কিভাবে? তোর কি মনে হয় বিয়ে মতো এমন কাণ্ড ঘটিয়ে বাসন না করে এই শালা চলে আসা মাল? ফাহিম এবার অর্ণবের পিঠে একটা থাপ্পড় মেরে বলল, কি সব যা তা বলছিস অর্ণব? মুখ সামলে কথা বল। তুই বাসর ঘরের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে এভাবে ফাজলামো করিস না। অর্ণব ফাহিমের দিকে তাকিয়ে হাত নেড়ে বলল, আরে ধুর, এই শালা চিমকা শয়তান রে আমি একটু বিশ্বাস করি না। কেউ যদি বলে কুমির ভর্তি খালে লাভ দিবা নাকি, এই ব্যাটারে বিশ্বাস করবা? আমি সোজা ধাপ দিব। এই শালা আস্ত একটা ডেঞ্জারাস প্লেয়ার। ও বিয়া করবে আর বাসন না করে চলে আসবে। এটা বিশ্বাস করা যায় না মামা, এটা আমার কিছুতেই বিশ্বাস করা হয় না। জাস্ট কয়েকটা দিন যাইতে দে, শুনবি আমরা চাচা হইতাছি, দেখিস মিলাইয়া নিস। এবারে বোধহয় ধৈর্যের বাঁধ ভাঙলো তাসদিরের। ল্যাপটপে সালাড বন্ধ করে উল্টো ঘুরলো সে। আকম্মিত লম্বা পাখানা অবিশ্বাস্য গতিতে পেছনের দিকে বাড়ালো, লাথি বসিয়ে দিল ঠিক অর্ণবের পাছার মাঝখানে বরাবর। আকম্মিতর হামলায় ভারসাম্য হারিয়ে ধূপ করে গড়িয়ে পড়লো অর্ণব ফ্লোরে। মুখ দিয়ে আকুল আর্তনাদ বেরিয়ে এলো, আহ মরে গেলাম রে, ওরে বাবারে, হাড্ডি গুড্ডি দিয়ে মনে হয় ভাঙাই। তাসদিন নির্বিঘ্নার বসা থেকে উঠে দাঁড়াতে বরফ শীতল কণ্ঠে জানালো, তোর এই নোংরা আর ফালতু ইমাজিনেশনের যদি আর 1 ইঞ্চিও আগে বাড়ে অর্ণব, তাহলে নেক্সট কিডটা আর পাছায় পড়বে না, সোজা অন্য জায়গায় পড়বে। আমার পার্সোনাল লাইফ নিয়ে তোর এই
সস্তা কমেন্ট করা সাহস দ্বিতীয়বার যেন না দেখি। শ্যাট আপ ইউর মাউথ অ্যান্ড গেট আউট আর মাই সাইড। ওদিকে অর্ণবের অবস্থা দেখে হাসতে হাসতে খাটের উপর গড়াগড়ি খাচ্ছে ফাহিম। হাসতে হাসতে বলল, একদম ঠিক হয়েছে, এবার বস কেমন লাগে। মেঝে থেকে কোনো মতন উঠে দাঁড়ালো অর্ণব। দুহাত দিয়ে পাছাটা ডলতে ডলতে মুখ চোখ কুঁচকে একেবারে করে ফেললো। তাসজিরের দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকালো, তারপর ফ্যাসফ্যাসে গলায় বলতে লাগলো, এটাই তোর পাওয়া নাকি অন্য কিছু? লাথে না যে আস্ত একটা কামড়ানো গেল। আমি তো ভাবিরে নিয়ে টেনশনে আছি। তোর এই লোহার মতো শক্ত শরীর নিয়ে তুই যদি ভাবির ওপর লেকটা মাইরা পড়িস, তাহলে ও বেচারি শরীরে একটা হাড্ডিও আর আস্ত থাকবে না, সব মটমট কইরা ভাঙচুরমার হইয়া যাইব। পরের দিন সকালে সোজা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা লাগবো বেচারিকে। কথা শেষ করে আর দাঁড়ালো না, ঝড়ের বেগে ছো মেরে দিয়ে দিল ভোদে দৌড়। এখনো থাকলে যে আরো দু চারটা লাথি পড়বে নিশ্চিত। অর্ণব যেতে উঠেই দাঁড়ালো ফাহিমও। তাসধীরের দিকে আর চোখে চেয়ে ফাইলগুলো গুছিয়ে সেও প্রস্থান করলো উত্তর রুমের হতে। দুই বন্ধুর প্রস্থান নিশ্চিত হতেই দরজার দিকে চেয়ে আলগোছে হেসে উঠল তাসধীর। ভাগ্য করে এক একটা পিসি পেয়েছে সে জীবনে। পাভেলরা বাড়িতে এসে পৌঁছালো রাত 11টায়। প্রিয়ান্তি নামলো সবার আগে, এরপর নামলো মিতালি। সারা রাস্তায় একেবারের জন্য মুখ খোলেনি প্রিয়ান্তি, জিজ্ঞেস করেনি কিছুই। নেমে দাঁড়িয়ে কোনো রকম নিজের দুর্বল নিস্তেজ শরীরটাকে টেনে টুনে ওর ড্রয়িং রুমে পার হয়ে নিজের রুমে এসে ঢুকলো। দরজাটা আটকে পিঠ লাগিয়ে দাঁড়ালো সেখানেই। গত দুদিন যাবৎ ওর জীবনের সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। গতকাল অনাকাঙ্ক্ষিত সে বিয়ে, আর আজ মিতালি সাময়িকভাবে 1 মাসের সময় চেয়েছে। পরিস্থিতি কিছুটা সামলে দিলেও প্রিয়ান্তির মনের ভেতরে ঝড়টা যে তাতে এক ফোঁটাও কমেনি। হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা পার্সটা ছুঁড়ে মারল বিছানায়। ফর্সা মুখটা রাগে ক্ষোভে অসহায়ত্ব লাল হয়ে উঠেছে একদম। কাঁদতেও পারছে না চেয়ে। দুহাতে নিজের মাথার চুলগুলো শক্ত করে চেপে ধরলো এবার। বুক চিরে তীব্র চিৎকার দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু পারলো না। দুই ঠোঁট কামড়ে ধরে গুমড়ে ওঠা কান্নাটাকে ভেতরে চেপে রাখলো। কি করবে ও এখন? কিভাবে সামাল দেবে এই পরিস্থিতি? মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, সে কি সোজা পাভেল ভাইকে সবটা জানাবে? বললেও এখন বিয়ে করতে চায় না। ভাই নিশ্চিন্ত ওর কথা শুনবে। বোনের চোখের পানি সহ্য করতে না পেরে নিশ্চিত বিয়েটা ভেঙে দেবে। কিন্তু কিন্তু পাভেল যদি উল্টো প্রশ্ন করে বসে, কেন বিয়ে করতে চায় না প্রিয়? অভিরাজের মধ্যে কি খামতি আছে? উনি তোকে কতটা ভালোবাসে তুই জানিস না? তখন ভাইকে কি উত্তর দেবে সে? সে কি বলতে পারবে যে গতকাল ওর অনিচ্ছাকৃতভাবেই এক প্রকার জোরপূর্বক তার বিয়ে হয়ে গেছে? মুখ ফুটে বলতে পারবে যে সে এখন একজন নেভি কমান্ডার বিবাহিত স্ত্রী না? পারবে না বলতে। ভাই যদি তাহলে ওকে অবিশ্বাস করে, ভাইয়ের চোখে ভালোবাসা পরিবর্তনে অবিশ্বাসে কিভাবে সহ্য করবে প্রিয়ান্তি? এর থেকে যে মরণ ঢোর ভালো। ভাবতে ভাবতে প্রিয়ান্তি বিছানার এক কোণে হাঁটু গেজে বসে পড়লো। চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর ছড়িয়ে আছে। ঠিক তখনই তার এই এলোমেলো ভাবনার গোলক ধাঁধার মাঝেই হুট করে মাথায় একটা প্রশ্ন হঠাৎ দিয়ে উঠল। আচ্ছা, লোকটা কিভাবে জানালা দিয়ে প্রিয়ান্তির আজ অভিরাজদের বাড়িতে গেছে? এটা তো উনার জানার কথা নয়। উনি তো শহরেও নেই। কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো গোয়েন্দার পক্ষেও এত নিখোঁজ টাইমের খবর পাওয়া অসম্ভব। যদি তা না ওপর সর্বক্ষণীয় নজর রাখা হয়, তার মানে কি লোকটা ওর ওপর নজরদারি করছে? প্রিয়ান্তি সমস্ত বুদ্ধি খাটিয়েও এই জটিল সমীকরণের কোনো উত্তর মেলাতে পারল না। মনের ভেতরে কৌতূহল এবার চরমে পৌঁছালো। সে কৌতূহলী থেকে সে একটা সিদ্ধান্ত নিল, লোকটির কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেবে সে। অবশেষে সে সিদ্ধান্তর উপনীত হয়েই পাশ থেকে ফোনটা বের করলো। কাঁপা কাঁপা আঙুলে ইনবক্স খুলে সে অপরিচিত নাম্বারটা বের করলো, যেখানে থেকে মেসেজটা এসেছিল। অবশেষে প্রিয়ান্তি লম্বা একটা দম নিয়ে জড়তা কাটিয়ে লিখল, আসসালামু আলাইকুম, আছেন? প্রিয়ান্তি ভেবেছিল হয়তো ওপাশে থেকে উত্তর আসতে অনেকটা সময় লাগবে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে দিল মাত্র কয়েক সেকেন্ডে ব্যবধানে আসা মেসেজটা। প্রিয়ান্তি অত্যন্ত দ্রুততায় স্ক্রিনের দিকে তাকালো।
ওপাশে তখন চ্যাট বক্সে আনছেন নাম্বারটার নিচে স্পষ্ট ভেসে ভেসে উঠেছে 3টি শব্দ, জি মিসেস বলুন। শব্দ 3টি চোখে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন ওলটপালট হয়ে গেল মেয়েটার। ঘুরে ফিরেই নজর আটকালো মাত্র একটি শব্দে, মিসেস। লোকটা সবসময় তো ওকে মিস বলে সম্বোধন করতো, একদিনের ব্যবধানেই সরাসরি মিসেস। মিস থেকেই মিসেস হয়ে ওঠার এই দুরান্ত অনুভূতিটুকু ভরিয়ে দিল ওকে সমুদ্রের জোয়ারে। প্রিয়ান্তি দ্রুতই নিচের মাথা ঝাঁকিয়ে সে অদ্ভুত অনুভূতি ঝেড়ে ফেলে নিজেকে ধতাস্থ করলো। এখন এসব ভাবার সময় নয়। যা জানতে চাই কেউ মেসেজ করেছে সেটা আগে করা দরকার। ফোনে কিবোর্ডে কাঁপা কাঁপা আঙুলে টাইপ করলো, আপনি কি একটু ফ্রি আছেন? আসলে আপনার সাথে আমার খুব জরুরি কিছু কথা ছিল। মেসেজটা সেন্ড করে দিয়ে ফোনটা 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলো। ধরেই রাখলো অনেকটা সময়। এবার আর উত্তরটার সঙ্গে সঙ্গে এলো না। অপেক্ষা করলো প্রিয়ান্তি। লোকটা কি তাহলে ব্যস্ত হয়ে পড়লো নাকি নাকি আর উত্তর দেবে না কোনো? প্রতিটা সেকেন্ড একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। এভাবে পুরো 60 সেকেন্ড পর হলো। 2 মিনিট পর ফোনটা আর কেঁপে উঠলো। প্রিয়ান্তি দ্রুত মেসেজটা ওপেন করতে দেখলো একটা বড়সড় মেসেজ পাঠিয়েছে লোকটা। লিখেছি, আপনার হাজবেন্ড একজন সরকারি চাকরিজীবী মিসেস। নর্মাল টেক্সট মেসেজে এত কথা বলার ওনার প্রফেশনাল ডেকোরামের বাইরে। তাছাড়াও এটা মাস শেষে তার ফাইন্যান্সিয়াল বাজেটের ও বাড়তি চাপ তৈরি করতে পারে। আশা করি একজন আদর্শ সরকারি কর্মকর্তার স্ত্রী এই ফিনান্সিয়াল ম্যাটারটা বোঝা উচিত। মেসেজটা পড়েই প্রিয়ান্তির চল চল বুঝে গেল। বিস্ময়ে হাঁ হয়ে গেল মুখটা। কপালে গুনে গুনে 3-4টি ভাঁজ ও পড়ল। কি কিপটা আর কঞ্জু টাইপের লোক রে বাবা। দেশে এত বড় একজন নেভি কমান্ডার, অথচ ওনার নর্মাল মেসেজ কথা বললে নাকি মোবাইল বিল বেশি আসবে, সরকারি বেতনের বাজেট শেষ হয়ে যাবে, আর উনি কি তাকে পরোক্ষণভাবে লোভী বা কাণ্ডজ্ঞানহীন ভাবছে নাকি? প্রিয়ান্তি লোকটা ঘুরিয়ে বলা কথা ভেতরে আসল চালটা ধরতে পারলো না। ও বোকার মতোই লোকটার পাতানো ফাঁদে পা দিয়ে নিজে থেকে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি ওখানে টেক্সট করছি। মেসেজটা পাঠিয়ে প্রিয়ান্তি এবারেও অপেক্ষায় রইল। এবার সঙ্গে সঙ্গে অত্যন্ত সংক্ষিপ্ত একটা টেক্সট হলো, এই যে নাম্বার থেকে টেক্সট করেছি এটাই। প্রিয়ান্তি নাম্বারটা কপি করলো, এরপর ঢুকলো কল অপশনে। ওখানে গিয়েই কপিকৃত নাম্বারটা সেভ করলো। ভাবলো কি নামে সেভ করবো এই জল্লাদ, খিটখিটে আর অদ্ভুত লোকটার নাম্বার। ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে লিখলো, নিরামিষ কমান্ডার। নামটা সেভ করে দুটো হোয়াটসঅ্যাপে গেল। সার্চ বারে গিয়ে নিরামিষ কমান্ডার লিখতে প্রোফাইলে পিকচার ছাড়া একটা আইডি ভেসে উঠলো। এক যাত্রা কেন যে মেয়েটার মনটা ভীষণ খারাপ হলো। বেটা প্রোফাইলে পিক দিতেও কি তার টাকা লাগে নাকি? কিপটার কোথাকার। মনে মনে বকে নিজের থেকেই লিখলো, আচ্ছা আপনি কিভাবে জানলেন আমি ওখানে গিয়েছি? স্ক্রিনে ডাবল টিক চিহ্ন দিয়েছে, মানে লোকটা অনলাইনে আছে। সঙ্গে সঙ্গে সেটা ব্লু মার্ক হলো। লোকটা মেসেজটা সিন করেছে, সেই সঙ্গে টাইপিং লেখাও শো আছে। প্রিয়ান্ত দম আটকে অপেক্ষা করলো। উত্তরটা এলো, জানিনি। জেনে নিয়েছি এটা কেমন কথা? জেনে নিয়েছেন মানে কি? কার কাছ থেকে জেনে নিয়েছেন? কে বলেছে উনাকে? লোকটা এই অতিরিক্ত আত্মবিশ্বাসে দয়া উত্তরটা কেন যেন হজম করতে পারলো না। প্রিয়ান্তি অত্যন্ত কড়া গলায় টাইপ করতে পাঠালো, অধিকার দেখাচ্ছেন? আমি অধিকার দেখানো শুরু করলে আপনি স্থির থাকতে পারবেন না মিসেস। মেয়েটার চোখের সামনে ভেসে ওঠা মাতৃ প্রিয়ান্তি কি হলো কে জানে। শরীরটা কেমন ঝিমঝিম করে উঠলো। ফর্সা মিশ্রণ গাল দুটো হুট করেই লজ্জায় আর ওলটপালট করা অনুভূতিতে লাল টকটকে লাল হলো। তোলপাড় করা অনুভূতিতে চেয়ে গেল সমস্ত কায়া। মনে মনে বিড়বিড় করে উঠলো, অসভ্য নিরামিষ কোথাকার। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ। গল্প ডেস্টিনিন চলবে।